সেনাবাহিনীর এই পদক্ষেপকে একদল লোক শেখ হাসিনা পালিয়ে গেছেন এমন বলে আত্মতুষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেনাবাহিনীর যারা, সশস্ত্র বাহিনীর যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তাদেরকে কেউ কখনো কোথাও জিজ্ঞেস করেনি। 5ই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে, সেনা প্রধানের উদ্যোগে সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর একটা বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্তে দেশে একটা সরকার গঠন করা হয়। বাংলাদেশের অতীত অভিজ্ঞতা হচ্ছে সাধারণত সেনাবাহিনী এই পরিস্থিতি দেখিয়ে ক্ষমতা গ্রহণ করে, যেটা এরশাদের বেলায় হয়েছিল, জিয়াউর রহমানের বেলায় হয়েছিল। কিন্তু এবার সেনাবাহিনী সে পথে যায়নি। সেনাবাহিনী এবার রাজনৈতিক দলগুলোর উপর আস্থা দেখিয়ে দিতে চেয়েছে। রাজনৈতিক দল আস্থা দেখাতে চেয়ে বাংলাদেশে গত 8-9 মাসে যে ঘটনাগুলো ঘটেছে তাতে বাংলাদেশের অনেক মানুষ যারা এই আন্দোলনের পক্ষে ছিলেন তাদেরও বড় অংশ বিব্রত। কারণ ওই আন্দোলনের কোনো পর্যায়ে কোনোভাবে এমন কোনো বক্তব্য অথবা দৃষ্টিভঙ্গি ছিল না যে বাংলাদেশ তার 71-এর মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সংবিধান এগুলার বাইরে অন্য পথে হাঁটা শুরু করবে। বাংলাদেশকে সেখান থেকে ফিরিয়ে অন্য পথে পরিচালিত করার জন্য ইউনূস সরকারের অধীনে যেসব সংস্কার কমিশন হয়েছে, এই কমিশনগুলোর মাধ্যমে স্পষ্ট তারা বাংলাদেশকে পাকিস্তানের সাথে সংযুক্তি বা কনফেডারেশন জাতীয় কোন একটা পথে অগ্রসর হচ্ছেন। এই বিষয়গুলো সেনাবাহিনীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করা হয়েছে। আজকের মিটিং এ এই বিষয়টা এসেছে। এর জন্য আমি এই বিষয়টা উল্লেখ করলাম এই কারণে, সেনাবাহিনী আজকের বৈঠকে কিন্তু এই বিষয়টাও এসেছিল। এই বৈঠকে এটাকে বলা হয় সেনাবাহিনীর দরবার বৈঠক। এই বৈঠকে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে সেটা হলো করিডোর নামে বাংলাদেশের ভূখণ্ড বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চেষ্টা চলছে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ওই বৈঠকে বলা হয়েছে এই করিডোরকে বলা হচ্ছে ব্লাডি করিডোর। বলা হচ্ছে সেনাবাহিনী এই ব্লাডি করিডোরের দিকে কোনোভাবে হাঁটবে না। তারা সেখানে অভিযোগ করে বলেন এই করিডোরের বিষয়টা যারা চেষ্টা করছেন তারা বিদেশি নাগরিক, দেশের কোনো সমস্যা হলে তারা বিদেশে চলে যাবেন, কিন্তু এর খেসারত দিতে হয় দেশের সাধারণ মানুষকে। এর জন্য তারা এর বিরুদ্ধে তাদের অবস্থানটা আজকে স্পষ্ট করেছেন। সেই বৈঠকে বলা হয়েছে আগামী জানুয়ারির মধ্যে দেশে সবাইকে নিয়ে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। আপনারা সবাই জানেন এই জানুয়ারির মধ্যে, এর আগে সেনা প্রধান একবার একটা বিদেশি সংস্থা রয়টার ইন্টারভিউতে বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে। কিন্তু বাংলাদেশ সরকার, ইউনূস সরকার, নির্বাচন কমিশন কোনোভাবেই সে পথে এখন নেই। তারা দুটো প্যাকেজের কথা বলেছেন, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ। ছোট প্যাকেজ হচ্ছে সংস্কার যদি কম হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সংস্কার যদি বেশি হয় জুনের মধ্যে নির্বাচন। এই ছোট প্যাকেজ বড় প্যাকেজের কোনো জায়গায় কিন্তু সংসদ নির্বাচনের কথা নাই। বাংলাদেশে সংসদীয় পদ্ধতি সরকার চালু ছিল, একটা সংসদ ছিল। বাংলাদেশের পরবর্তী নির্বাচন, সাধারণ নির্বাচন হতে হবে সংসদীয় নির্বাচন। কিন্তু ইউনূস সরকারের মাথায় সংসদীয় নির্বাচনের বিষয়টা নাই বলে আপনারা খেয়াল করবেন সাম্প্রতিককালে তারা কোনোভাবেই বলছেন না দেশে যে একটা সংসদীয় নির্বাচন হবে। এবং তারা এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছেন, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যেটা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেটাকে জবরদস্তিমূলক এর কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন এবং তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সে রাতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছেন। মানে হচ্ছে বাংলাদেশে কোনো সবাইকে নিয়ে নির্বাচনের পরিবেশ ইউনূস সরকার অধীনে নাই বা তাদের তরিকায় নেই। এবং সবাইকে নিয়ে যদি নির্বাচন না হয় বাংলাদেশে,
তাহলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতি আসবে না, বাংলাদেশের সব বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। এমনি বিদেশি বিনিয়োগগুলো বন্ধ এবং বিদেশি বিনিয়োগকে অপেক্ষা করছেন বাংলাদেশে যদি সবাইকে নিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে তারা বিনিয়োগ করবেন। কিন্তু ইউনূস সরকারের এজেন্ডা এটা না থাকার কারণে তাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছে সেই গণবিচ্ছিন্ন ছাত্র নেতাদের মাধ্যমে এনসিপি নামে একটা কিংস পার্টি যেটা বানানো হয়েছে, সেই কিংস পার্টি জামাতে ইসলামের ভারতের সংগঠন ছাড়া মানুষের কাছে এটার কোনো অবস্থান হয় নাই এবং এটা ক্লিক করে নাই। এটা জোর করে বিভিন্ন ধরনের মত তৈরি করে ইউনূস সরকারকে বিভিন্ন সিদ্ধান্তে বাধ্য করছে, অথবা ইউনূস সরকারের জড়িত উপদেষ্টারা এইগুলো করাচ্ছেন তাদেরকে দিয়ে। এই বিষয়গুলো সেনাবাহিনী আজকের বৈঠকে আরো স্পষ্টভাবে আলোচনা এসেছে এবং বলা হয়েছে যে এইসব আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ কথা, সেই আজকে বৈঠকে আলোচনা বলা হয়েছে ইতিহাসে মীমাংসিত সত্য যেগুলো বাংলাদেশ ইতিহাসে মীমাংসিত সত্য 1952 সাল, ইতিহাসে মীমাংসিত সত্য 1971 সাল। এই মীমাংসিত সত্যগুলোর ব্যাপারে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে এর সাথে সেনাবাহিনী যে একমত না, এই বিষয়টা কিন্তু আজকের বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে আরেকটা কথা বলা হয়েছে যে নানাভাবে দেশে বিদেশে সেনাবাহিনীকে আন্ডারমাইন করা হচ্ছে। আপনাদের মনে আছে সেনাপ্রধান সর্বশেষ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন যেটা আছে ওর একটা বৈঠক উনি বলেছিলেন যে কাউকে যাতে কোথাও আন্ডারমাইন করা না হয়। তিনি বলেছিলেন পুলিশকে আন্ডারমাইন করার কারণে পুলিশ কাজ করতে পারছে না, র্যাবকে, সেনাবাহিনীকে, উনি বিভিন্ন প্রতিষ্ঠান উল্লেখ করেছেন যে প্রতিষ্ঠানগুলোকে আন্ডারমাইন করার কারণে এগুলো কাজ করতে পারছে না। এই বিষয়টা আজকের বৈঠকে কিন্তু একজন অফিসার ক্যাটাগরি করে উল্লেখ করছিলেন। তিনি বলেছেন দেশে বিদেশে সেনাবাহিনীকে আন্ডারমাইন করা হচ্ছে। এই ব্যাপারে সেনাবাহিনী তার যে ক্ষমতা আছে সে ব্যাপারে পদক্ষেপ নেবে কিনা এটা সেনাপ্রধানকে জিজ্ঞেস করা হয়। সেনাপ্রধান তাকে আশ্বস্ত করেছেন আমাদের পক্ষে কিছু করার দরকার নাই, তবে আমাদের আন্ডারমাইন করা হবে না, এটাই আমরা চাইবো সবার কাছে। সবাই জানে উনি একটু সফট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, উনি কাউকে উত্তেজিত হতে দেন না। সেই সফট ল্যাঙ্গুয়েজটা এখানে কিন্তু উনি আবার দেখিয়েছেন। এই মিটিংয়ে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে যে তিন বাহিনীর প্রধানের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের কিছু বক্তব্য এসেছে এই মিটিংয়ে। গতকালকে মিটিংয়ে প্রধান উপদেষ্টা তাদেরকে জিজ্ঞেস করেছেন প্রতিদিন সন্ধ্যার পরে আপনারা 25-26 জন মিলে কোথায় বৈঠক করেন। এই প্রশ্নকে সশস্ত্র বাহিনী ভালোভাবে নেয় নাই। তারা প্রধান উপদেষ্টার মুখের উপর বলেছে এটা আমাদের কালচার, আমরা দিনের বেলা সবাই ব্যস্ত থাকি, রাতের বেলা আমরা সবাই বসি, আমাদের কার্যক্রমগুলা মূল্যায়ন করি, পরবর্তী কার্যক্রমগুলো ঠিক করি। এটা হঠাৎ করে ব্যাপার না, এটা আজকে আপনার এখানে আসার আগে আমাদের বৈঠক হয়েছে, আপনার এখানে যাওয়ার পরে আবার বৈঠক হবে, এবং এটা আমাদের কালচার, এটা প্রচলিত কালচার, এটাই আমরা সবসময় করে থাকি। এই বিষয়গুলা আজকে এই দরবার বৈঠক আজকে সকাল 9:30 হওয়ার কথা ছিল, বৈঠকটা শুরু হয়েছে সকাল 10:30টায়। সেই দরবার বৈঠকে অ্যাভেলেবল যত সেনা কর্মকর্তা আছেন ঢাকায় তারা সবাই উপস্থিত ছিলেন এবং তাদের কমব্যাট ড্রেস যেটা সেনাবাহিনী সেটা পরেই সবাই এসেছিলেন। এই বৈঠকের ফলাফল যেটা ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী একটা সুস্পষ্ট অবস্থান নেয়ার কারণে, যেহেতু এই গভর্নমেন্ট কোনোভাবেই সেনাবাহিনীর আস্থায় আর নেই, কয়েকদিন আগে তারা চেষ্টা করেছিল তিন বাহিনী প্রধানকে অপসারণের জন্য, সেটা তারা পারে না। এবং আগামীতে তারা সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ, সশস্ত্র বাহিনী যে দেশের প্রতি ঐক্যবদ্ধ, তারা এটা আগেও প্রমাণ রেখেছেন, এবারও প্রমাণ রেখেছেন। আপনাদের খেয়াল আছে একজন সমন্বয়ক
একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্টের মাধ্যমে সেনাবাহিনী প্রধানকে বিতর্কিত করেছিলেন। তিনি সেনাবাহিনী প্রধানের উদ্দেশ্যে বলেছিলেন সেনাবাহিনী প্রধান নাকি তাদেরকে ডেকে নিয়ে গিয়ে নানা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটার পরে সেনাবাহিনী খুব বিক্ষুব্ধ অবস্থা ছিল, কিন্তু সেনা প্রধান যেহেতু সফট স্বভাবের লোক, উনি আগাতে দেন নাই। এরপর আরেকজন রাজনৈতিক একটা জামাতে ইসলামের একটা খণ্ডিত অংশ এবি পার্টির একজন ব্যারিস্টার রাজনীতিক সেনাবাহিনীকে উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। সেনাবাহিনী সেনানিবাস গুলো উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। সেনাবাহিনী খুব ধীরে স্থিরে এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখায় নাই। তারা বিদেশি একটা মাধ্যমে প্রশ্নের জবাবে তারা বলেছিল তারা চায় বাংলাদেশ সেনা সশস্ত্র বাহিনীর সম্মান রেখে সবাই কথা বলবেন, সেভাবেই বাংলাদেশ অগ্রসর হবে। আজকের দরবার বৈঠকের পর একটা স্পষ্ট বড় কিছু এর মাঝে ঘটতে পারে, অথবা এই গভর্নমেন্টকে চলে যেতে হবে। এই গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে না, কারণ হচ্ছে এই গভর্নমেন্টের বিপক্ষে দেশে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো, প্রধান দল বিএনপি অলরেডি একটা অবস্থান নিয়ে ফেলেছে। কিন্তু তারা, আপনারা লক্ষ্য করেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে কেন্দ্র করে এই সরকারের মাস্টার মাইন্ড প্রচলিত মাহফুজ, উপদেষ্টা মাহফুজের মাথায় যে বোতলটা পড়েছিল, বোতলটা পড়ার পরে প্রতিক্রিয়াটা কোন ধারায় গিয়েছিল, এত দ্রুত এত বিশাল আন্দোলনের নেতাদের বিরুদ্ধে এই ধরনের ক্ষোভ প্রকাশিত, সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। এরপর উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপি একটা স্পষ্ট অবস্থান নিয়েছে। বিএনপি এর মাঝে আসিফ মাহমুদের ছবি সহ ডাস্টবিন তৈরি করেছে। আসিফ মাহমুদ ছবিতে জুতা নিক্ষেপের ব্যবস্থা করেছে। মানে বিএনপি একটা স্ট্যান্ড নিয়েছে। বিশেষ করে বিএনপির অন্যতম তাদের যে নেতাদের একজন যিনি কথা বলেন, সালাউদ্দিন আহমেদ, তিনি প্রশ্ন রেখেছেন কি কারণে কাদের এজেন্ডায় দেশের ভূখণ্ড করিডোর নামে বিদেশি তুলে দেওয়ার যে উদ্যোগ নেওয়া আছে, সমালোচনা করেছিলেন। এই বিষয়গুলা প্রফেসর ইউনুস যে আগস্টে ফ্রান্স থেকে আসার আগে আমেরিকার সাথে এসব দেন দরবার ফয়সালা করে যে দেশ এসে, এগুলো এখন প্রকাশিত করিডোর, এগুলো কোনো এজেন্ডায় ছিল না বাংলাদেশের। প্লাস হচ্ছে চট্টগ্রাম বন্দরের মতো একটা লাভজনক বন্দর আমেরিকানদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে অনড় অবস্থান তার। তিনি বলেছেন এটা নাকি দেবেনই তিনি। বিভিন্ন সময় উনি বলেন, সম্প্রতি একটা বক্তব্য উনি বলেছেন বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দেবে। হ্যাঁ, এটি উনি বলেন এগুলা, কিন্তু বাংলাদেশ একটা বন্দর, বাংলাদেশিরা যেটা ভালো করে চালাচ্ছে সেটা তিনি আমেরিকানদের হাতে তুলে দিচ্ছেন। এটা কি তার সবিরুদ্ধে না? এই বিষয়গুলা আজকের এখানে সেনাবাহিনীর দরবারের বৈঠকে নানাভাবে এসেছিল। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের সৃষ্টি, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের 21শে জুন যেটা সশস্ত্র দিবস পালন করা হয়, সেদিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছিল। সেই সেনাবাহিনীকে আন্ডারমাইন করে যে প্রক্রিয়াগুলো চালু হচ্ছিল, একটা নিরাপত্তা উপদেষ্টা তৈরি করা হয়েছে যিনি বাংলাদেশের নাগরিক নন। আপনি একটা বিষয়, নাগরিকত্ব বিষয়ে একটু স্পষ্ট করে সবাইকে, নাগরিকত্ব বিভিন্ন দেশে ডুয়েল সিটিজেনশিপ চালু আছে। অস্ট্রেলিয়ায় আমরা কিন্তু ডুয়েল সিটিজেন, আমরা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক। প্লাস ইংল্যান্ডের সহ ইউরোপের বিভিন্ন এটা চালু আছে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে, আমেরিকান নাগরিকত্বের ক্ষেত্রে এটা চালু নেই। আমেরিকান নাগরিকত্ব যিনি নিবেন তাকে বাংলাদেশ নাগরিকত্ব ত্যাগ করতে হয়। এইভাবে শপথটা এইভাবে নেওয়া হয়, তিনি আর কোন দেশের নাগরিক না। এমন কিছু বিদেশি নাগরিকের হাতে সংবিধানের দায়িত্ব দেওয়া হয়েছে, নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের সমস্ত নিরাপত্তা বাহিনীকে অবজ্ঞা করে নিজের মতো করে কাজ করে যাচ্ছেন। এটাকে
বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনী ভালোভাবে নেয় নাই। কাজে আজকে মিটিং এ স্পষ্টভাবে বলা হয়েছে এই ব্লাডি করিডোর নিয়ে দেশে যখন একটা বিশেষ পরিস্থিতি তৈরি হবে, এইসব বিদেশি নাগরিক বিদেশে চলে যাবেন। কিন্তু আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা যারা সাফার করি, আমরা সাফার করবো। কাজে ব্লাডি করিডোরে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যাবে না, এমন একটা স্ট্যান্ড বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিয়েছে। এই স্ট্যান্ডটা প্লাস নির্বাচনের ব্যাপারে যে স্ট্যান্ডটা নিয়েছে, এই নির্বাচনের ব্যাপারে স্ট্যান্ডটা ইউনূস সরকারের মাধ্যমে করা সম্ভব না। মানে ইউনূস সরকার এখন আর কোনো নির্দলীয় সরকার না, এটা একটা দলীয় সরকার। এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সংগঠন জামায়াতে ইসলামী, এগুলো আজ্ঞাবহ একটা সরকার। এই সরকার এনসিপি নামে একটা কিংস পার্টি গঠন করেছে, সরকারের মেশিনারি ব্যবহার করে, যেটা একটা অশ্বডিম্ব হিসেবে মানে প্রতিষ্ঠিত। এই যে জানুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে সেনাবাহিনী বেরাকে ফিরে যেতে চায়। আজকে যে অবস্থান নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার সময় তারা ইউনূস সরকারের অপেক্ষা করে নাই, এই সিদ্ধান্তটা সেনাবাহিনী নিজে নিয়েছে। কাজেই এই প্রক্রিয়াগুলা বাংলাদেশে চলমান থাকলে বাংলাদেশে খুব তাড়াতাড়ি সরকার পরিবর্তন হতে পারে, বা অনেক কিছু সাবধান থাকতে হবে বাংলাদেশের মানুষকে। কারণ বাংলাদেশটা সবার দেশ, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন একটা দেশ, এমন একটা দেশ এখানে মুক্তিযোদ্ধারা অপমানিত হয়েছেন, মুক্তিযোদ্ধাদের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, বাংলাদেশের শত শত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের গলায় জুতোর মালা পরিয়ে বিদায় করা হয়েছে, প্রত্যেক বাধ্য করা হয়েছে। বাংলাদেশে এগুলো ছিল না। বাংলাদেশে রাজনৈতিক সমস্যা হয়, বাংলাদেশে কেউ একজন গ্রেপ্তার হয়, কিন্তু তার বাড়ি ধ্বংস করে দেওয়া হয় না। 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বাড়ি যারা ধ্বংস করেছেন, যারা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা সুস্পষ্টভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, তারা সুস্পষ্টভাবে 1975-এ পরাজিত শক্তির প্রতিভূ শক্তি, 71-75-এ পরাজিত শক্তির প্রতিভূরা বাংলাদেশ চালাতে পারে না। সেটা কিন্তু আজকে সেনাবাহিনীর বৈঠকে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে এ ধরনের একটা অবস্থান নেওয়ার জন্য স্যালুট। বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবে, কারণ আপনারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। আপনারা শুধু বাংলাদেশে না, আপনারা বিদেশেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। আপনাদের এই কর্মযোগ্য মানুষের পক্ষে থাকুক, মানুষ বেরিয়ে আসুক রাস্তায়, এই বিদেশি প্রতিভূদের সরকারকে ক্ষমতাচ্যুত করতে মানুষ বেরিয়ে আসুক। এবং বাংলাদেশে যত অনাচার হয়েছে, প্রতিটা অনাচার, বাংলাদেশে পুলিশ হত্যা করা হয়েছে, তার ইন্ডেমনিটি দিয়েছে, পুলিশ হত্যার বিচার করা যাবে না, এই বেআইনি কার্যক্রম, যত ধরনের বেআইনি কার্যক্রম বাংলাদেশে হয়েছে, এই বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ জাগরুক হবে। এটাই আগামী খুব তাড়াতাড়ি স্পষ্ট হবে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সতর্ক থাকবেন। আপনারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাহস, আপনারা বাংলাদেশকে আমরা সবাই মিলে দেশে বিদেশে ধারণ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।